এক্সকিউজ মি। হঠাৎ কারো কণ্ঠে ফারহান পেছন ফিরে। একটা মেয়ে নীল গাউন পরা, মেয়েটিকে বেশ পারফেক্ট লাগছে, যেন এই রং তার জন্যই। মুহূর্তের জন্য থমকে যায় সে, সাথে সাথে আবার নিজের চোখ সরিয়ে নেয়, আবার ফিরে তাকায়। চেনা চেনা লাগছে। বেশ কিছুটা সময় নিয়ে তাকায়, চেনার চেষ্টা করে, তারপর গম্ভীর গলায় বলে, সরি। পিহু ইতস্তত করে বলে, আমি পিহু, রুদ্র ভাইয়ার বোন। ফারহান এবার সোজা হয়ে পকেটে 2 হাত রেখে দাঁড়ায়। ও। ফারহানের এত ছোট জবাবে পিহু চুপসে যায়। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না। কেমন আছেন? ভালো। পিহু নিজের হাত মোড়ামুড়ি করতে থাকে। কি বলবে এই লোক পাল্টা প্রশ্নই করে না। ছবিতে যতটা হাসি খুশি লাগে, বাস্তবে তার থেকে দ্বিগুণ গম্ভীর। ফারহান আবার পেছন ফিরে পুলের দিকে তাকায়। পিহু তা দেখে আরেকটু এগিয়ে যায়, তবে পায়ের সাথে জামা লেগে উল্টে পড়তে নেয়, একদম গিয়ে ফারহানের ওপর পড়ে। আর ফারহান তো হঠাৎ ধাক্কায় নিজেকে ব্যালেন্স করতে না পেরে ধপাস করে পানিতে পড়ে যায়। পিহু সাথে সাথে ভয়ে হতভম্ব হয়ে মুখে 2 হাত চেপে ধরে। এদিকে ফারহান পুলে পড়ে একদম ভিজে একাকার। রাগী চোখে পিহুর দিকে তাকিয়ে ধমক দেয়, এই স্টুপিড, কি করলে এটা? সরি, আমি ইচ্ছে করে করিনি। ফারহান আরও কিছু বলতে যাবে, কিন্তু পিহুর ইনোসেন্ট মুখ দেখে মায়া হয়, তাই নিজের মুখটা বন্ধ করে নেয়। রেগে মেগে পুল থেকে উঠে পিহু তা দেখে দ্রুত বলে, আমার সাথে আসুন, ভাইয়ার কাপড় দিচ্ছি, চেঞ্জ করে নিন। বলেই পিহু হাঁটা দেয়। ফারহানও পিহুর পিছু পিছু বাড়িতে ঢোকে। এই কপাল পুরো মেয়ের এত ভালো কপাল, ভেবেছিলাম চাকরানি করে রাখবে, আগে জানলে রিমিকে গছিয়ে দিতাম। যার কথায় মাহমুদা বেগম কিছুটা বিরক্ত হন। কিছু না বলে চুপচাপ বসে মেঘকে দেখছেন। সবাইকে সুন্দর তাকে আগলে রেখেছে, সবার সাথে কত হাসি খুশি দেখাচ্ছে। আর আগে সব সময় মন মরা থাকতো। মেঘদের ছবি তোলা শেষ। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলতে তুলতে বেচারির পা ব্যথা হয়ে গেছে। রুদ্র কিছু লোকের সাথে কথা বলছিল দেখে মেঘ একাই এক পাশে গিয়ে বসে। এদিকে রুদ্র নিজের পাশে মেঘকে না দেখে আশেপাশে তাকায়। মেঘকে দেখে ঠিক লাগছে না এক্সকিউজ মি বলেই তাদের থেকে চলে আসে, মেঘের পাশের চেয়ারে বসে। আর ইউ ওকে? মেঘ পাশে রুদ্রকে দেখে মুচকি হেসে মাথা নাড়ায়। তেমন দেখাচ্ছে কেন? আর একটু পা ব্যথা করছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই হয়তো। মেঘের কথা শেষ হতেই রুদ্র মেঘের পা উঁচু করে নিজের কোলে রাখে, আলতোভাবে টিপে দিচ্ছে। এদিকে মেঘ চমকে ওঠে, দ্রুত নিজের পা সরাতে নেয়, তবে রুদ্র ধরে রাখায় পারেনি। এ কি করছেন? পায়ে হাত দিয়েন না। রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আপনি আমার স্বামী। স্বামী নিজের ইচ্ছায় ধরলে গুনাহ হয় না। মেঘ আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই দেখছে। সবাই দেখছে তো। রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, দেখো, দেখে যদি কিছু শিখে। মেঘ হেসে ফেলে, চুপচাপ রুদ্রের দিকে তাকিয়ে তার কাজকর্ম দেখছে। কথার মাঝে শান্ত সায়ান এসে তাদের পাশে বসে। কিয়া বাত হে, দ্য গেট রুদ্র চৌধুরী নাকি বউয়ের সেবায় নিযুক্ত ভাবা যায়? শান্তর কথায় রুদ্র নির্লিপ্তভাবে বলে। বউ যত্নের জিনিস। সায়ান মজা করে শীষ বাজিয়ে চেঁচিয়ে বলে, বান্দা ফিসাল গায়া। মেঘ কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রেখেছে। তখন আবার রাফান এসে বসতে বসতে বলে, মানে বেটা 2 দিন পর তুইও একই পথের পথিক হবা। সায়ান মাথা চুলকায়, মেঘের পাশে এসে সারা বসে, তার পিছু পিছু অনব আসে। এক কথায় রুদ্রের গ্যাংয়ের সবাই মোটামুটি এখানে। সারা মেঘকে উদ্দেশ্য করে বলে, মেঘ, এই শুক্রবার কিন্তু তোমাকে আসতেই হবে আমাদের বিয়েতে। মেঘ মুচকি হেসে বলে, জি আপু, অবশ্যই যাবে। এভাবেই তাদের মধ্যে টুকটাক কথা চলছে। রুদ্র এদিক সেদিক তাকিয়ে শান্তকে জিজ্ঞেস করে, কিরে, রাহুলকে দেখছি না যে, আসেনি? এসেছে তো, কোন দিকে আছে কে জানে। তাদের কথার মধ্যে রাফান উঠে যায়। যেতে যেতে রুদ্রকে ইশারা করে অন্যদিকে আসতে। পিহু ফারহানের ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। ফোনের স্ক্রিনে ভেসে আসে জান দিয়ে সেভ করা একটি নাম্বার। তবে কি তিনি সিঙ্গেল না? পিহুর বুকটা কেঁপে ওঠে। হঠাৎ তার হাত থেকে কেউ ফোন কেড়ে নেওয়ার সেদিকে ফিরে তাকায়, দেখে ফারহান জামা চেঞ্জ করে মাত্রই বেরিয়েছে। রাগী স্বরে বলে, ফোনের পার্সোনাল জিনিস টাচ করার আগে পারমিশন নিতে হয়, জানো না?
বলতে বলতেই কল ধরে। পিহু এখনো ভাঙা মন নিয়ে ফারহানের মুখ ও পানে তাকিয়ে আছে। ফারহান ফোন কানে নিয়ে বলে, হ্যাঁ আম্মু বলো। আমি ঠিক আছি, চিন্তা করো না তো। খেয়ে নেবো তো মা, আমি কি বাচ্চা? আমি চুপচাপ খেয়ে মেডিসিন মনে করে নিও, তারপর ঘুমাবে। একদম আমার জন্য ওয়েট করবে না, আমার আসতে লেট হবে। ওপাশ থেকে আরও কিছু বলতেই ফারহান শুনে কল কেটে দেয়। পিহু অবাক হয়ে বলে, এটা আপনার আম্মু? গার্লফ্রেন্ড না? ফারহান একবার পিহুর দিকে তাকিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন মনে না করে হাঁটা ধরে। পিহু তাকে যেতে দেখে সেও দ্রুত পিছু ছোটে, তবে এই লোকের হাঁটার সাথে সে তাল মেলাতে পারছে না। ফারহান কিছুটা সামনে গিয়ে হঠাৎ ঠাস করে কিছু পড়ার শব্দে পেছন ফিরে তাকায়। পিহুকে নিচে পড়ে চোখ মুখ কুঁচকে থাকতে দেখে এগিয়ে যায়। ফুস করে শ্বাস ছেড়ে বলে, আস্তে ধীরে চলাফেরা করতে পারো না? পিহু ওঠার চেষ্টা করতে করতে বলে, আপনি তো এত স্পিড হাঁটছিলেন। ফারহান এক হাত বাড়িয়ে দেয় পিহুর দিকে। তা দেখে পিহু চমকে তাকায়, পরক্ষণেই খুশি হয়ে যায়। নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ধরে ফারহানের হাত। পিহুর মনের মাঝে অনুভূতিরা যেন ভিজে গানে নাচছে। বুক ধুকপুক করছে। ফারহান টেনে তোলে পিহুকে, তবে উঠতেই পিহুর টনক নড়ে। আহ করে ওঠে, চিৎকার করে ওঠে। ফারহান কিছুটা চিন্তিত হয়ে বলে, হেই, হোয়াট হ্যাপেন? পিহুর ঠোঁট কামড়ে বলে, আমার পা নাড়াতে পারছি না, ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে পা মুচকে গেছে। পিহুর চোখ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফারহান বুঝতে পারে বেশ ব্যথা পেয়েছে মেয়েটা। পিহুকে ধরে ধরে সোফায় বসিয়ে দেয়, তারপর গাউনটা একটু উঁচু করে পায়ে ধরতে নেয়। পিহু দ্রুত পা সরিয়ে নেয়। না না, ধরবেন না, অনেক ব্যথা, আরও লাগবে। ফারহান আশ্বাস দিয়ে বলে, একটু লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। বলতে বলতেই পিহুর পায়ের পাতা ধরে। পিহু আরও চিৎকার করে উঠে ব্যথায় সোফায় কভার চেপে ধরে। ফারহান একবার পিহুর দিকে চেয়ে পা আরেকবার মুচড়ে দেয়। সাথে সাথে জানের জোরে চিৎকার করে ওঠে পিহু, যেন তার জান বেরিয়ে গেছে। ফারহান দুই হাত কানে দিয়ে উঠে দাঁড়ায়। বাইরে মিউজিকের জন্য কেউ আর শোনেনি। পিহু কিছুটা রাগ নিয়ে বলে, আজব লোক তো, আমার ভারও মুচড়ে দিলেন কেন? উফ, ব্যথা করছে আম্মু। ফারহান কিছুটা বিরক্ত হয়ে ডোন্ট কেয়ার লুক দিয়ে সামনে এগোতে এগোতে বলে, হেঁটে দেখো, তারপর মুখ চালাও। পিহু উঠে দাঁড়ায়, পা এদিক সেদিক করে। অবাক হয়ে যায়, ব্যথা তো নেই। চটজলদি মেইন ডোরের দিকে তাকায়। ফারহান বেরিয়ে যাচ্ছে। সে পেছন থেকে ডেকে ওঠে, শুনুন। ফারহান জায়গায় দাঁড়িয়ে যায়। পেছনে মাথা ঘুরিয়ে ভ্রু কুচকে কি জিজ্ঞেস করতেই পিহু বলে ওঠে, আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলবি? রুদ্রের কথায় রাফান তার একদম কাছে এসে দুহাত ধরে। একটা জিনিস চাইবো, দিবি? রুদ্র ভ্রু কুচকে বলে, কি চাস? অনেক মূল্যবান জিনিস। কি সেটা? রাফান ঢোক গেড়ে বলে, তোর বোন। রুদ্র গম্ভীর চোখে তাকিয়ে রাফানের দিকে তার চোখের ভাষা বুঝতে চেষ্টা করছে। রাফান ইতস্তত করে ধরফরিয়ে বলে, প্লিজ রুদ্র, রাগ করিস না। জানি বন্ধুর বোন নিজের বোনের মতোই, তবে আমি তোর বোনকে নিজের বোনের চোখে দেখতে পারিনি। আমি ভালোবেসে ফেলেছি। রুদ্র কড়া নজরে চেয়ে আছে। তোর রিলেশনে আছিস? রাফান দ্রুত মাথা নেড়ে না বোঝায়। না না, পিহু কিছুই জানে না। আসলে আমি চাইছিলাম একদম পারিবারিকভাবেই কথা এগোতে। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে পেছন ফিরে বলে, ভেবে দেখব। রুদ্র যেতে নেয়। রাফান তাকে আটকে দেয়। অসহায় চোখে তাকিয়ে রুদ্রের হাত শক্ত করে ধরে বলে, প্লিজ, তোর বোনকে আমি একদম রানীরা বানিয়ে রাখবো। কোনো কষ্ট তাকে ছুতে পারবে না, অনেক সুখে রাখবো। প্লিজ রুদ্র। রুদ্র চুপ। তা দেখে রাফান আবার আকুতির স্বরে বলে, তাকে হালালভাবে পেতে চাই, একদম নিজের করে পেতে চাই বলেই এখন পর্যন্ত তাকে না জানিয়ে ভালোবেসে গেছি। প্লিজ রুদ্র, পিহুকে আমার করে দে না। রুদ্র রাফানের থেকে হাত সারিয়ে যেতে যেতে বলে, পরিবার নিয়ে আসিস। রাফানের মুখে হাসি ফুটে ওঠে। সাদা একটি মেয়ের সাথে বেশ জমিয়ে ফ্লার্ট করছিল। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে চলতে থাকলে কিছু করা ছাড়াই মেয়েটির পেট থেকে বাচ্চা বেরিয়ে এসে সাদকে বলবে পাপা। তবে এ আর হলো না। হঠাৎ কেউ এসে তার কান চেপে ধরায় কিছুটা নিচু হয়ে যায়। তাকিয়ে দেখে সুমনা রাগী চোখে চেয়ে আছে। এই মুহূর্তে তাকে আশা করেনি। সাদ থতমত খেয়ে যায়। আরে তুমি এখানে? সুমনা রেগে বলে, কেন? আরো সুন্দরী মেয়েকে আশা করেছিলে বুঝি?
সাদ মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে। না না। সুমনা কান ছেড়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। সাদ সুমনার দিকে তাকায়। হাইটে তার থেকে খাটো, দাঁড়ালে তার কান বরাবর হয়। এই মেয়ে গাউন পরেছে, সাথে ফ্রেঞ্চ বেনি করে চুল বাঁধা, গোলগাল মুখ, সব মিলিয়ে বারবি ডল লাগছে। সাদ বলে ওঠে, মাই বারবি ডল। তবে সুমনার কথায় পরক্ষণেই মুড বদলে যায়। রোমান্টিক থেকে সরাসরি ভীতু। এই মেয়েকে কেউ না তো। মেয়েটি সাদের কথায় রেগে যায়। এই সাদ, তুমি এভাবে বলছো কেন? সুমনা মেয়ের কথা শুনে সাদের দিকে কটমট করে তাকিয়ে বলে, এই মেয়ে এভাবে বলছে কেন? কে এটা? সাদ পড়ে যায় বিপাকে। মাত্রই পটিয়েছে মেয়েটিকে, আর তার হাত ফসকে যাচ্ছে। সাদকে কিছু বলতে না দেখে সুমনা বেশ বুঝেছে কাহিনী, চটে যায়। এই শালা, বলা আমি তোর কে? সাদ চমকে দ্রুত বলে, বউ তুমি আমার বউ। তো এই মেয়েকে? খালাম্মা। মেয়েটি সাদের সম্বোধন শুনে রেগে মেগে চলে যায়। মেয়েটি যেতেই সুমনা রেগে বলে, বেয়াদব লুচ্চা, তুমি কখনো ঠিক হবে না, আমি জানি। থাকো, আমিও সুন্দর সুন্দর ছেলেদের সাথে ফ্লার্ট করব। বলেই যেতে নেয়। তবে সাদ সুমনার হাত ধরে টেনে একপাশে নিয়ে বসায়, এক হাতে জড়িয়ে বলে, না জান, এমন করো না। শোনো জরুরি কথা। সুমনা সাদের দিকে না তাকিয়ে বলে, কি? তোমাকে একদম বারবি ডল লাগছে বেবি। সুমনা প্রশংসা শুনে গলে যায়, মুখে হাসি ফুটে ওঠে। সাদ আবার বলে, ভাইয়ার বিয়েটা খালি শেষ হোক, তারপর আমি আমার মিশনে নেমে যাব। সুমনা কিছুটা লজ্জা পাওয়ার ভান করে, তা দেখে সাদ বলে, থাক বেবি, এত কষ্ট করে নাটক করতে হবে না, আমি জানি তুমি নির্লজ্জ। সুমনা কটমট চোখে তাকাতেই সাদ থতমত খেয়ে ফের মুচকি হেসে বলে, মানে বিয়ের পর আমরা আমাদের ছেলের নাম রাখবো ইলেকট্রন, আর মেয়ের নাম রাখবো প্রোটন, কেমন? সুমনা সাদের মুখপানে চেয়ে কিছু একটা ভেবে চিন্তিত হয়ে বলে, তাহলে নিউট্রনে কি হবে? সাদ বলে, ওটা পরে দেখা যাবে। রাত 11টা, সব গেস্টরাই চলে গেছে অলরেডি। মেঘের হাত ধরে ধরে রুদ্র এগোচ্ছে বাড়ির দিকে। হঠাৎ রুদ্র নরম কণ্ঠে জিজ্ঞেস করে, সারপ্রাইজ কেমন লাগলো বউ? মেঘ হাসি মুখে ঘাড় ঘুরিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল এটা। রুদ্র মুচকি হেসে প্রতি উত্তরে বলে, এখন আমার লাইফের বেস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেকে আস্তে ধীরে তৈরি করুন ম্যাম। মেঘ কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, কোনটা? রুদ্র মেঘের হাত ছেড়ে হাঁটার গতি বাড়িয়ে কিছুটা সামনে এগিয়ে উচ্চারণ করে, পাপা। মেঘের পা থমকে যায়। কিছু মুহূর্ত লাগে বুঝতে, পরক্ষণেই মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। কিরে, একা একা হাসিস কেন? ভূতে ধরলো নাকি? মুখে হাসি নিয়েই পেছন ফিরে তাকায়। পিহু মেঘকে এত খুশি দেখে ফুস করে শ্বাস ছাড়ে। তোমারই সময়, হাসতে থাকো। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, বলেছিলিস? রিজেক্ট খেয়েছে। মেঘ এগোতে এগোতে বলে, কি বলেছে? পিহু মেঘের সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, আমি নাকি বাচ্চা মেয়ে, এখন আবেগের বয়স। আরে ভাই, আজকে বিয়ে হলে কালকে বাচ্চার মা হয়ে যাব। পশু বাচ্চা এসে আমাকে দাদি ডাকবে, আর আমাকে বলে বাচ্চা। মেঘ ফিক করে হেসে ফেলে, বাদ দে। কি বাদ দেব? আমি ওনাকে রাজি করিয়ে ছাড়বো। মেঘ তপ্ত শ্বাস ফেলে বলে, জোর করে ভালোবাসা পাওয়া যায় না পিহু। আমি চাই না তুই কষ্টে থাক। ওনার চিন্তা বাদ দে, তোর জন্য আল্লাহ আরও ভালো ছেলে রেখেছে, দেখিস তোকে রানী বানিয়ে রাখবে। পিহু মুচকি হেসে হাঁটার মধ্যেই মেঘকে এক হাতে জড়িয়ে ধরে। ও মেরি জান, এত চিন্তা আমাকে নিয়ে? মেঘ গাউন সামলাতে সামলাতে বলে, আরে কি করছিস? নিজেও পড়বি, আমাকেও ফেলাবি। পিহু এসব পাত্তা না দিয়ে মেঘের গলায় ঝুলেই বলে, জানিস, আমি অনেক কেয়ারিং। আমার মনে হয় আমি চেষ্টা করলে ওনার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করাতে পারবো। তারপর পিহু তখনকার সব কিছু খুলে বলে। মেঘ সব শুনে বলে, মনে তো হচ্ছে ম্যানার্স ভালোই, ভদ্র, নয়তো একা বাড়িতে পেয়ে কোনো না কোনো বাজে ইঙ্গিত দিতই। এসবই ভাবছি। কথা বলতে বলতেই যে যার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় যেতে যেতে প্রায় 12টা। রুদ্র সারাদিনের ধকলে মেঘকে বুকে নিয়ে শুতেই ঘুমিয়ে পড়ে। তবে মেঘের চোখে ঘুম নেই। রুদ্রর মুখপানে তাকিয়ে থাকে। কেমন জানি তার প্রতি মায়া বেড়েই যাচ্ছে। গভীর ঘুমে তলিয়ে দেখতে কি স্নিগ্ধ লাগছে। কপালের ওপর চুলগুলো চড়িয়ে চিটিয়ে অগোছলা ভাবে পড়ে আছে। মেঘ ধীরে ধীরে তার সরিয়ে দেয়। কপালের দিকে তাকাতেই ফিক করে হেসে দেয়। মনে পড়ে সেই প্রথম দিনের কথা। সেদিন তো ওনার কপাল ফাটিয়ে দিয়েছিলাম। হঠাৎ মনে এক অদ্ভুত ইচ্ছে জাগে। নিজেকে নিজেই ধাতস্থ করেও মনের ভেতর কেমন করছে।
যেন এই কাজটা না করলেই নয়। সে তো ঘুমিয়ে আছে ভেবে মাথাটা হালকা তুলে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় রুদ্রের কপালে। তবে এতেও যেন মন ভরেনি। এবার আরেকটু গভীর করে ঠোঁট ছোঁয়ায়। শব্দ করেনি যাতে রুদ্রের ঘুম না ভাঙে। তবে মুহূর্তেই চমকে যায় রুদ্র তার ঘুম ভাঙা আধো আধো কণ্ঠে বলে ওঠে, এত কিপটেমি কেন বউ? ভালোভাবে দাও না। মেঘ একবার রুদ্রের মুখের দিকে তাকায়, চোখ বন্ধই। ঘুমের ঘরে ছেলেদের কণ্ঠ নাকি অনেক বেশি সুন্দর হয়। মেঘ আজ তার প্রমাণও পেল। রুদ্রের কণ্ঠে যেন আরও আদর আদর পেল। এবার চুলের মধ্যে নিজের হাত ডুবিয়ে ধরে শব্দ করে একটা চুমু খেল। তারপর রুদ্রের বন্ধনে আবারও আবদ্ধ হয়ে শুয়ে পড়ল। রুদ্র তার প্রেয়সীকে আরও নিজের সাথে মিশিয়ে নেয়। ভাইয়া মার্কেটে নিয়ে যেতে পারবে? শায়ন ভাইয়ার বিয়েতে পরার জন্য কিছুই পাচ্ছি না। রুদ্র খেতে খেতে বলে, 2 দিন পর পর যে কাপড় জিনিস সেগুলো গেল কোথায়? আরে ভাইয়া তুমি বুঝবে না, সব পরে পিক তোলা শেষ। প্লিজ 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 নিয়ে যাও না, মেঘেরও তো লাগবে। রুদ্র কিছু একটা ভেবে বলে, তো সাদকে নিয়েছে, আমি একটু পরে বের হব। পিহু নাক সিটকে বলে, সাদ ভাইয়াকে নিয়ে গেলে তো দোকানের মেয়েদের সঙ্গে ফ্লার্ট শুরু করবে। সাদ খাচ্ছিল পিহুর কথায় কাশতে কাশতে প্রায় দম বন্ধ হয়ে যায়। মেঘ ও সামিয়া মিটি মিটি হাসি। রুদ্র পানি এগিয়ে দিলে সাদ খেতে খেতে বলে, এই আন্দাজি বলবি না, আমি ভেরি গুড বয়। গুড বয় না ছাই। আচ্ছা বিকেলে রেডি থাকিস, এসে নিয়ে যাব। খাওয়া শেষে রুদ্র চলে যায়। পিহু সুমনাকে কল দেয়, বিকেলে লোকেশন দিচ্ছি, চলে আসিস। শায়ন ভাইয়ার বিয়েতে আমরা 3 জন একই রকম পরবো। পিহুর কথার মাঝেই সাদ এসে তার পাশে বসে। মানে বুনু? পিহু কল রেখে সন্দেহ ভরা চোখে তাকায়। কি ব্যাপার সাদ ভাই, এত ভালো ব্যবহার, আর তুমি? না মানে তোরা একা একা যাবে? আমিও যাবো তোদের সঙ্গে। কোনো দরকার নেই, ভাইয়া আমাদের নিয়ে যাবে। তোমার যে কি কাজ? সাদ ইনোসেন্ট মুখ করে বলে, ভাবলাম আমার বোনটাকে একটা জামা গিফট করব। থাক, যখন দরকার নেই তখন আর যাব না। গিফট কথাটা শুনেই খুশিতে গদগদ হয়ে পিহু বলে, না না ভাইয়া, কেন যাবে না? তুমি যাবে আমাদের সঙ্গে। তাদের ভাই বোনের খুনসুটি দেখে বাকিরা মুচকি হাসে। বিকেলের দিকে রুদ্রের অপেক্ষায় বসে আছে মেঘ, পিহু ও সাদ। সামিয়াকে বলা হয়েছিল কিন্তু তার নাকি কোচিং, তাই সে আসছে না। কিছুক্ষণের মধ্যেই রুদ্র গাড়ির হর্ন বাজায়, সবাই বেরিয়ে যায়। গাড়িতে বসতেই রুদ্র স্টার্ট দেয়। সাদ রুদ্রের পাশের সিটে বসে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি সিকিউরিটি ছাড়া যাচ্ছ? যদি কোনো সমস্যা হয়? এখন তো তোমার শত্রুর অভাব নেই। কিছু হবে না। শপিং মলে পৌঁছাতেই সুমনার দেখা মেলে। সবাই গাড়ি থেকে নেমে যায়। রুদ্র গাড়ি পার্ক করে মুখে মাস্ক পরে নেয় নিজের চেহারা ঢাকার জন্য। পরিচিত এক দোকানে ঢুকে লেহেঙ্গা দেখা শুরু করে। মেঘ একের পর এক দেখছে, 2টা পছন্দ হয়েছে, এখন কোনটা নেবে বুঝতে পারছে না। বাধ্য হয়ে রুদ্রকে ডাকে, এই দেখুন তো কোনটা ভালো লাগছে, এই গোলাপিটা না খয়েরিটা? রুদ্র মেঘের পাশে বসে বলে, আমার বউকে তো যে কোনো কাপড়ই সুন্দর লাগে। একে তো মেঘ চয়েস করতে না পেরে নিজের ওপর রেগে যায়, আবার কোমরেও ব্যথা করছে। বিরক্ত গলায় বলে, হয়েছে, পাবনা দিয়ে বলুন কোনটা ভালো, আমি টায়ার্ড, আর বসে থাকতে পারছি না। রুদ্র থতমত খেয়ে যায়, বউটা রেগে আছে, তাড়াতাড়ি বলে, এই খয়েরিটাই বেশি সুন্দর। মেঘ খয়েরিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কিছুক্ষণ, তারপর দোকানদারকে অন্য হাতের গোলাপি লেহেঙ্গাটা দেখিয়ে বলে, আঙ্কেল এটা ব্যাক করে দিন। রুদ্র হতভম্ব হয়ে তাকায়। তুমি ওটা নিলে কেন? মেঘ কসমেটিক্স দেখতে দেখতে বলে, ওটাই ভালো লেগেছে। রুদ্র বিড় করে বলে, যদি নিজের চয়েসে নেবে তাহলে আমাকে জিজ্ঞেস করলা কেন? কিছু বলছেন? না না, কই কি বললাম? সবার শপিং শেষ হতেই 2 তলার ক্যাফেতে যায় সবাই। বেশ ক্ষুধা পেয়েছে। এক টেবিলে বসতেই রুদ্র হঠাৎ সাদকে জিজ্ঞেস করে বসে, আজকাল সুমনের সঙ্গে বেশ ভাব জমেছে, ব্যাপার কি? রুদ্রের কথায় সাদ আর সুমনা দুজনেই কাশতে শুরু করে। পিহু আর মেঘ জহুরি দৃষ্টিতে তাকায়, আসলে ব্যাপারটা কি? সাদ আমতা আমতা করে, মানে ভাইয়া ফ্রেন্ড। রুদ্র কফিতে চুমুক দিয়ে বলে, তুই তোর ভাইকে এত কাছে খেলার ভাবিস? খবর কানে আসে বাতাসের গতিতে। সাদ চুপসে গিয়ে মিনমিনিয়ে বলে, আমরা রিলেশনে আছি, মাত্র 8 দিন হলো। শুনে পিহু মেঘ চিল্লিয়ে ওঠে। তাদের না জানিয়ে সুমনা এত দূর এগিয়ে গেছে। দুজন মিলে সুমনাকে চেপে ধরে। সুমনার তখন অবস্থা আমি ফাইসা গেছি মাইন্ড কাছে পায়। এর মধ্যেই রুদ্রের ফোনে কল আসে। একটু সাইডে গিয়ে কল ধরতেই ফারহানের গলা, তুই যেখানে আছিস সেখান থেকে এক্ষুনি বের হয়ে যা।
রুদ্র রেগে বলে। তোর কথা চলবো নাকি আমি? ফারহান গম্ভীর গলায়। যা বলেছি তাড়াতাড়ি কর, নয়তো বিপদে পড়বি। রুদ্র ভাবে ফারহান তাকে থ্রেট দিচ্ছে। তোর সঙ্গে ঝামেলা করার মুড নেই, ভালো মুডে আছে। ওদের মুডের সময় নষ্ট করিস না। বলেই কল কেটে দেয়। ফারহান আবার কল দিয়ে রুদ্র ফোন সাইলেন্ট করে রাখে। হঠাৎ শপিং মলে হুলস্থুল শুরু হয়, লোকজন দৌড়াচ্ছে, চিৎকার করছে। রুদ্র এক লোককে জিজ্ঞেস করতেই বলে, ডাকাত হামলা করেছে। রুদ্র স্তব্ধ হয়ে যায়। মেঘরা ভয় পেয়ে যায়। রুদ্র সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হতে যায়। পেছনের গেট দিয়ে বেরোতে গেলে কিন্তু সেদিকে তালা মারা। রুদ্র সাদকে সুমনাকে নিয়ে সেফ জায়গায় যেতে বলে। মেঘ আর পিহুর হাত ধরে 3 তলার দিকে ছোটে, কিন্তু পথ আটকে দেয় এক ছেলে। হাতে বন্দুক তুলেই বলে, এই সবাই আমার সঙ্গে আয়, নয়তো গুলি করে খলি উড়িয়ে দিব। রুদ্র মনে মনে শুকনো ঢোক গেলে মেঘ পিহু না থাকলে একে সহজেই নামিয়ে দিতে পারত, কিন্তু এখন কিছুই করা সম্ভব না। এই মুহূর্তে হঠাৎ ছেলেটির পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। সাথে সাথে বন্দুক পড়ে যায় মেঘের পায়ের সামনে। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে মাইক্রোফোনে চিৎকার করে বলে ওঠে, ভাই 2 তলায় আসেন, আমারে আঘাত করেছে, কেউরে পাঠান, পালাতেছে। রুদ্র চমকে তাকায়। ফারহান লাঠি ফেলে দ্রুত বলে, এই জায়গাটা সেফ না, দাঁড়িয়ে থাকলে চলবে না, পালা। রুদ্র আর কিছু না ভেবে দ্রুত মেঘ আর পিহুর হাত ধরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। দুজনকে 2 পাশে ধরে রাখায় ঠিকভাবে দৌড়তে পারছে না। এদিকে ছেলেগুলোকে আগেই বলে দিয়েছে ওরা এই দিকেই আসছে। ঠিক তখনই ফারহান এসে পিহুর হাত ধরে তাকে রুদ্রের কাছ থেকে আলাদা করে নেয়। রুদ্র রেগে ফারহানের মুখে খুশি মেরে চিৎকার করে ওঠে, জানোয়ার, আমার বোনের হাত ছাড়, নাহলে তোর হাত কেটে কুত্তাকে খাবো। খুশি খেয়ে গালের এক সাইডে কিছুটা কেটে গেছে। ফারহানও রাগে ফুঁসে ওঠে। সেও পাল্টা ঘুষি মেরে বলে, মাদারচোদ, এভাবে এগোলে বউ বোন দুটোকেই বিপদে ফেলবি। আমি পিহুকে নিয়ে এদিকে যাচ্ছি, তুই ওইদিকে যা। পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওরা আসার আগ পর্যন্ত সেফ থাক। রুদ্রেরও ঠোঁট কেটে গেছে অনেকটা। এক মুহূর্ত চুপ থেকে বলে, যদি পিহুর কিছু হয় তোকে চিন্তা গেড়ে ফেলবো মাটিতে। বলি সে ম্যাককে নিয়ে উল্টো দিকে চলে যায়। সে জানে ফারহানের ওপর বিশ্বাস রাখা যায়, সে পিহুর ক্ষতি করবে না। কিছু দূর যেতেই পেছন থেকে গুলির শব্দ শোনা যায়। রুদ্র সাথে সাথে মেঘকে কাপড়ের স্টোরেজে ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু নিজে ধরা পড়ে যায়। এখানেই দাঁড়াবি, না হলে গুলি করে দেব। রুদ্র থেমে যায়। বুকটা ধক ধক করছে, নিজের জন্য নয় মেঘের জন্য। ওরা মেঘকে দেখে ফেলল না তো। এদিকে পিহু হঠাৎ থেমে পড়ে। ফারহান তাড়াতাড়ি বলে, কি হয়েছে, চলো। পিহু পেছন ফিরে বুক ফেটে কেঁদে ওঠে, আমার ভাইয়া। ফারহান তাকিয়ে দেখে রুদ্র ধরা পড়ে গেছে। ওরা এই দিকেই আসছে। সে তৎক্ষণাৎ পিহুকে টেনে নিয়ে পাশের দোকানের চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। পিহু কাঁদছে। ফারহান এক ধমকে বলে, চুপ, একদম কাঁদবে না, ধরা পড়ে যাব। তাও পিহু থামছে না। এদিকে পরিষ্কার কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। বাধ্য হয়ে ফারহান পিহুর মুখ চেপে ধরে। পিহু ক্রন্ধনরত চোখ নিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। ফারহানের বুকে কেমন করে ওঠে মেয়েটিকে এভাবে দেখে। বেশ কিছুক্ষণ যায় আর পায়ের শব্দ শোনা যায় না। তখন সে আস্তে করে দরজা খুলে বেরিয়ে আসে। চারদিকে তাকাতেই দেখে ওরা রুদ্রকে নিয়ে নিচতলায় নামছে। মাথায় বন্দুক তাক করা ফারহান পিহুকে বলে ওখানেই থাকতে। পাশের দিক থেকে একটা রড তুলে নিয়ে এসে অন্য পাশে সিঁড়ি ধরে নিচে নামে। ওয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকে 2জন লোক রুদ্রকে নিয়ে এগিয়ে আসছে। আর একটু এগোতেই একজনের মাথায় সজোরে আঘাত করে। সাথে সাথে আরেকজন ঘাবড়ে যায়। কি হলো বুঝে ওঠার আগেই রুদ্র তাকে ধাক্কা দেয়। তার হাতের বন্দুক পড়ে যায় মাটিতে। রুদ্র আর ফারহান মিলে 2জনের হাত পা বেঁধে সামনে এগোতে নেয়। ঠিক তখনই কারো গলা পেছন থেকে হিম জমিয়ে দেয়, এখানেই দাঁড়া, নয়তো একে মেরে ফেলবো। রুদ্র আর ফারহান পেছনে ঘুরতেই রুদ্রের বুক থক করে ওঠে। পিহুর মাথায় বন্দুক ঠেকানো। ফারহান কপালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলে, শিট, এখানে বলেছিলাম বের না হতে। রুদ্র রাগে কাঁপতে কাঁপতে বলে, মাদারফাকার, আমার বোনের দায়িত্ব নিয়েছিলে, ওকে ধরলো কিভাবে? সাদ সুমনাকে নিয়ে দৌড়াতেও পারছে না, রেগে বলে, এত খাস কেন? দেখেছো সময় মতো দৌড়াতেও পারছি না। সুমনাও রেগে গিয়ে বলে, তুমি আমাকে খাবারের খোটা দিচ্ছ? ব্রেকআপ। সাদ ঢোক গিরে বলে, আরে না না বাবু। তাদের কথার মাঝেই হঠাৎ পেছন থেকে একজন গম্ভীর কণ্ঠে বলে, এখানেই দাঁড়া। একসাথে থেমে যায় তাদের পা। সাথে সাথেই 2জন লোক সামনে এসে দাঁড়ায়। একজন সাদকে ধরে, আরেকজন সুমনার দিকে এগিয়ে আসে। সাদ চেঁচিয়ে ওঠে,
এই আমার মুরগির বাচ্চার মতো গার্লফ্রেন্ডটারে কিছু করবি না, দূরে থাক। কিন্তু কে শোনে কার কথা। সুমনার হাত ধরে দুজনেই জোর করে টেনে নিচে নিয়ে যেতে শুরু করে। নিচের তলায় সবাইকে বসিয়ে রেখে পকেট আর ব্যাগ খুঁটে খুঁটে টাকা, মোবাইল যা কিছু আছে সব লুটে নিচ্ছে। একদল ডাকাত প্রতিটি দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। রুদ্র আর ফারহানকে এক জায়গায় বেঁধে রেখেছে। আহা, এক সোনার ডিম ধরতে এসে দুটি পেয়ে গেলাম, এবার তো কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, রুদ্র রাগে কিরমিরিয়ে ফিসফিসিয়ে ফারহানকে বলে, তাই না? পুলিশে খবর দিয়েছিস? তোর পুলিশকে ঠেলাকারি করে আসছে নাকি? ফারহান দাঁত চেপে জবাব দেয়, আমি কি জানি সবার নাতিরা এখনো আসছে না কেন? হঠাৎ ওপরতলা থেকে গুলির শব্দ ভেসে আসে। ডাকাত দলের লিডার মুখ কুঁচকে যায়। কিরে, উপরে আমাদের কেউ আছে? একটা ছেলে উত্তরে বলে, না ভাই, আমরা সবাই তো এখানেই। লিডার এবার চোখ রাঙিয়ে উঠে দাঁড়ায়। দাঁড়া, আমি গিয়ে দেখি কে ওখানে। তোরা সবগুলোকে চোখে চোখে রাখিস। বলেই দ্রুত ওপরের দিকে উঠে যেতে থাকে। রুদ্র মনে মনে আল্লাহকে ডাকছে মেঘ যেন কিছুতেই বের না হতে পারে। এদিকে মেঘ কাছে রুদ্রকে ধরে নিয়ে গেছে এইটুকু বুঝতে পেরেছিল। বাইরে থেকে দরজা আটকানো থাকায় বুঝ খুলতে পারছে না। অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করেও কোনো লাভ হচ্ছে না। অবশেষে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। হঠাৎ চোখ পড়ে পাশে রাখা বন্দুকটার দিকে। তখন তুলে রেখেছিল সে, এখন এটি একমাত্র ভরসা। মেঘ উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে বন্দুকটা ধরে দরজার লক বরাবর গুলি করে চোরের ঠাস সাথে সাথে দুটো পা পিছিয়ে যায় সে। দরজা খুলে গেছে। মেঘ দ্রুত বের হয়ে আসে, চারিদিক তাকিয়ে দেখে কেউ নেই। কিছুটা এগোতেই হঠাৎ একজন তার হাত চেপে ধরে ফেলে। নিচের সবাই আতঙ্ক নিয়ে বসে আছে। হঠাৎ এক ঝাঁঝালো নারী কণ্ঠে সমস্ত কোলাহল থেমে যায়। সবাই একসাথে ঘুরে তাকায় সেই দিকটায়। সবাই নিজেদের হাতের অস্ত্র নিচে রাখবি, নয়তো একে উড়িয়ে দেব। এই আমার স্বামীকে স্যার, নয়তো এমন জায়গায় গুলি মারবো যে তোর বংশের বাতি আজ রাতেই নিভে যাবে। মেঘের কণ্ঠে এমন ঠান্ডা কিন্তু ধারালো হুমকি যে রুদ্রকে ধরে রাখা ছেলেটির গলা শুকিয়ে আসে। থতমত খেয়ে হাত ছেড়ে পিছিয়ে যায় একপাশে। রুদ্র মুহূর্তের জন্য তাকিয়ে থাকে, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সেই চেনা বউ, হাতে বন্দুক, মুখে এমন এক গম্ভীরতা যেন গুলি চালানো তার কাছে সকালে চা বানানোর মতো সহজ ব্যাপার। হুমকি এমন মারাত্মক যে চারপাশে ছেলেগুলো ভয় পেয়ে যায়। ভবিষ্যতের চিন্তা সবারই আছে। রুদ্র মনে মনে অবাক, এটা তার বউ। পিহু মেঘকে দেখে ঠোঁটে শীষ তোলে হেসে ওঠে, চিৎকার দিয়ে বলে, ডার্লিং, বারাবার বারাবার। সুমনাও পাশ থেকে জোরে বলে ওঠে, वाह क्या एंट्री मेग, बैकग्राउंड म्यूजिक टुरुरु टुरु टुरुरु टुरु। সাদ সুমনার ফাটা গলার শব্দে কানে হাত দিয়ে কুকড়ে যায়। প্লিজ গানটা বন্ধ করো, ধর্ষণ হয়ে যাচ্ছে। সুমনা রেগে তাকায়। কেন, সুন্দর না আমার গলা? সাদ মুখ সামনে বলে, মানে জানেমান, তোমার কোকিলের মতো কণ্ঠ মানুষ শুনলে নজর লাগিয়ে দিবে। আমি তো জেলাস হচ্ছে তাই। পিহু সুমনাকে উঠতে দেখে তখনই এক ছেলে এগিয়ে এসে আটকাতে যায়। মেঘ সজোরে চেঁচিয়ে ওঠে, এই আমার বান্ধবীদের গায়ে হাত দিবি তো তোর হাত কেটে কুত্তাকে খাওয়াবো। জায়গায় দাঁড়া, নয়তো একে বিনা টিকিটে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। লিডার এসে থরথর করে ওঠে, গলা কেঁপে ওঠে, বান্দির পুতেরা, আমার জানের মায়া তোগো কাছে নাই, চুপচাপ এই মাইয়ার কথা হন। ফারহান পাশ থেকে তাকিয়ে বিড়বিড় করে, যেমন জামাই তেমন বউ। রুদ্র ফারহানের কথায় ভ্রু কুঁচকে কাঁধ দিয়ে ধাক্কা দেয়, হুমকি মাখা গলায় বলে, এই একদম আমার বোর দিকে কোনো নজর দিবি না, নয়তো চোখ তুলে ফেলবো। ফারহান বিরক্তি স্বরে করে, দেশে কি মেয়ের অভাব পড়েছে যে আমি অন্যের বউয়ের দিকে তাকাতে যাব? রুদ্র ঠোঁট বাঁকায়, তাচ্ছিল্য স্বরে খোঁচা দেয়, কথা শুনে মনে হয় মসজিদের ইমাম সাহেব আবার তলে তলে অন্যের বোর চেয়ে বসে। বলছো তা? ফারহান চোখ সরু করে, তোর লয়ালিটি চেক দিচ্ছিলাম বোকাচোদা, বুঝে কম চিল্লায় বেশি। রুদ্র কটমট করে বলে, তোর কথা বিশ্বাস করব? চোরের মায়ের বড় গলা, আমার বালও তোকে বিশ্বাস করে না। করলে কর, না করলে নাই, তাতে আমার বালেরও কিছু যায় আসে না। রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নাকি যে বিয়াইটটা বেডে পিছে পড়বো? তাদের খোঁচাখুচির মাঝেই পিহু এগিয়ে এসে সবার হাতের বাঁধন খুলে দেয়। রুদ্র উঠে দাঁড়ায়, এমন সময় পেছন থেকে এক ছেলে লুকিয়ে এসে বন্দুক তাক করে গলায় বিদ্রুপ। এই মেয়ে, বন্দুক নামা, না হলে একে মেরে দিব।
সাহস বেড়ে গেছে তাই না? মেয়ে মানুষ মতো থাকবি, চুপচাপ। কথা শেষ হওয়ার আগেই মেঘ বিন্দুমাত্র দেরি না করে ছেলেটির হাতের দিকে গড়ি ছড়ে। নিশানা এমন নিখুঁত যে সবাই আটকে ওঠে। রুদ্র হতবাক, তার বউ এসব ট্রেনিং নিয়েছিল নাকি? ছেলেটি হাত চেপে বসে পড়ে, বাকি সবাইও ভয় পেয়ে যায়। তারা অস্ত্র ফেলে বসে পড়ে মেঝেতে। এই সুযোগে সবাই মিলে এদের বেঁধে ফেলে। মেঘ বন্দুকের আগায় ফু দিয়ে গলা উঁচু করে বলে, মেয়ে মানুষকে কি মনে করিস? ভীতু, নরম, সরল, সোজা? মেয়ে মানুষ যেই হাতে রাখতে পারে সেই হাতে অস্ত্র চালাতে পারে। রুদ্র চোখে বিস্ময় নিয়ে এগিয়ে আসে। তাকে দেখতেই মেঘ বন্দুক ফেলে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণের সব সাহসিকতা মুহূর্তেই শেষ। শরীরে কাঁপছে, চোখ ভিজে, ভয় পেয়েছে বেশ। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, আমার বউয়ের আর কয়টা রূপ দেখা বাকি? বাঘিনী আবার কাঁদে নাকি? মেঘ ভাঙা গলায় জিজ্ঞেস করে, আপনাকে কিছু করেনি তো ওরা? রুদ্র চোখে মায়া নিয়ে বলে, বারে, আবার আমার প্রোটেক্টিভ বউ থাকলে কিছু করার উপায় আছে নাকি? এদিকে পিহু গিয়ে যেই ছেলেটি তার মাথায় বন্দুক তাক করেছিল তার জায়গা বরাবর লাথি মারে। আর কোনোদিন করবি ডাকাতি? ছেলেটি ব্যথায় চোখ মুখ খিচে মাথা নাড়িয়ে না না করে। মলের সবাই মিলে ডাকাতদের বেদম পেটাতে থাকে। যার যার জিনিস উদ্ধারও করছে। এর মধ্যে পুলিশ আসে ফুল ফোর্স নিয়ে, কিন্তু দেরি করে ঢুকতেই দেখে ডাকাত ধরা পড়ে গেছে। তাদের পেছনে মিডিয়ার লোক আর জনতা ভিড় জমায়। সার্কাস দেখার মতো উল্লাস, ধাক্কাধাক্কি শুরু হয়েছে, যেন এলিয়েন উদয় হয়েছে, না দেখলেই নয়। এর মধ্যে বড় বড় লোকেরাও এখানে আটক পড়েছিল, তা যেন বড়সড় একটা খবর। সবাই ভিডিও করছে, ছবি তুলছে, ভাইরাল হওয়ার নেশায়। পুলিশ এসে রুদ্র ফারহানদের ঘিরে ফেলে। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়, আপনারা এখানে কি করছেন, কেন এসেছিলেন, এই নিয়ে আপনাদের মতামত দিন, ব্লা ব্লা। রুদ্র রাগে ফেটে পড়ে পুলিশের ওপর, মেজাজ দেখিয়ে বলে, চোর গেলে পুলিশ আসে এই দেশে, নিজের চোখে প্রমাণ পেলাম। এক একটা চাকরি কেমন থাকে আমি দেখব। পুলিশের এক সদস্য ঢোক গেড়ে বলে। ফারহান ঝাঁঝালো স্বরে বলে, তো পা নেই নাকি? কাজে বেরোলে পা বাসায় রেখে আসেন? পুলিশ কুণ্ঠিত হয়ে, শাট আপ, আর একটাও কথা বলবেন না, সেফলি এখান থেকে বের করে দিন। তারপর পুলিশের ঘেরাওয়ে রুদ্রদের বের করে আনা হয়। বাহিরে আসতে মেঘ ফারহানের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ ভাইয়া। রুদ্র বিরক্ত হয়ে বলে, একই ধন্যবাদ দিতে হবে না, চলো। ফারহান ভাব দেখিয়ে বলে, সময় মতো না আসলে এতক্ষণে পরিবার নিয়ে চিত হয়ে পড়ে থাকতি। রুদ্র ডোন্ট কেয়ার লুক দিয়ে গাড়িতে বসে বাকিরাও বসে পড়ে পিহু বাদে। পিহু ফারহানের দিকে এগিয়ে যায়। আপনার তো গালের চোট লেগেছে, চলুন আমাদের সাথে। ফারহান গালে হাত দিয়ে আবার সরিয়ে বলে, না, আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি যাও। বলেই সে তার গাড়ির দিকে হাঁটা ধরে। পিহু আবার ডেকে ওঠে। ফারহান দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি? বলুন আসি। ফারহান ভ্রু কুচকে বলে, আসি। আমি আপনাকে ভালোবাসি। বলেই দৌড়ে গাড়িতে উঠে যায়। এদিকে ফারহান স্তম্ভিত হয়ে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে থাকে। মুহূর্তেই ফিরে বাচ্চামি উপাধি দিয়ে মাথা চুলকে গাড়ির দিকে হাঁটা দেয়। সাদ, সুমনা, পিহু তো মেঘের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। হঠাৎ সাদ বলে, এই রে, সবাই সবার মোবাইল মানি ব্যাগ উদ্ধার করেছে, আমাদেরটা আর আনলাম না। সুমনা বেগ বের করে বলে, আরে কুল, আমি ফাঁক দিয়ে সব নিয়ে নিয়েছি আমাদের। একে একে বের করে যার যার মোবাইল ব্যাগে দিয়ে দেয়। শপিং ব্যাগ আগেই বাড়িতে রেখে গিয়েছিল সাদ, তাই এগুলো সেফই আছে। যাক, বুদ্ধিশুদ্ধি তাহলে আছে। এতদিন তো ভাবতাম খাওয়া ছাড়া কিছুই বোঝো না। সুমনা রেগে যায়, তুমি কিন্তু আবার আমার খাবার করে দিচ্ছ। এই যাও তো, ব্রেকআপ। এমন বফ আমার চাই না। আরে বেবি, বুঝো না, তোমার প্রশংসা করলাম। এদের কথার মাঝেই রুদ্র ফোন অন করতেই দেখে বাড়ি থেকে 100+ কল। এতক্ষণে মেভি খবরের চ্যানেলে ছড়িয়ে পড়েছে নিউজ। সুমনাকে ড্রপ করে বাসায় পৌঁছাতেই রুদ্রের মা চাচি দৌড়ে আসে। তাদের বুকে নিয়ে সে কি কান্না, কি হয়েছে কোথাও লাগেনি তো জিজ্ঞেস করতে করতে কাহিল। রুদ্র এক সময় থামাতে হালকা চেঁচিয়ে বলে, কিছু হয়নি তো আমাদের, এই যে দেখো একদম ঠিক আছে, এত কাঁদছো কেন? রুদ্রের কথায় চুপ হয়ে যায় সবাই। তখনই এরশাদুল চৌধুরী হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করেন। রুদ্রের দিকে দ্রুত প্রশ্ন ছুড়ে, সবাই ঠিক আছো তো? হ্যাঁ। তিনি এবার কিছুটা রেগে বলেন, সিকিউরিটি ছাড়া গিয়েছো কেন? তুমি কি এখন সাধারণ কেউ? তোমার আক্কেল জ্ঞান নেই যে তোমার শত্রু চারদিকে ছড়িয়ে আছে?
সিদ্দিকা বেগম ফার্স্ট এড বক্স হাতে রুদ্রকে টেনে বসাতে বসাতে বলে, হয়েছে ছেলেটাকে, আর কিছু বলবে না। এরশাদুল চৌধুরী কিছুটা শান্ত হয়ে বলেন, এরপর থেকে এমন ভুল করবে না। সবাই ফ্রেশ হয়ে নিচে টিভির সামনে বসেছে। নিউজ চ্যানেলে ভিডিও চলছে। শপিং মলের সিসিটিভি ফুটেজ থেকে রেকর্ড করেছে মেঘ কিভাবে ডাকাত দলকে একাই জব্দ করেছে সেই ভিডিও। খবরের হেডলাইনে পররাষ্ট্রমন্ত্রী রুদ্র চৌধুরীর সাহসী স্ত্রী একাই পুরো ডাকাত দলকে কাত করে দিল। বর্তমানে এটাই হট নিউজ। এরশাদুল চৌধুরী তো মেঘের মাথায় হাত দিয়ে বলে, সময় মতো সাহসিকতা দেখিয়েছ বলেই আজ সবাই সেফ। ভেরি গুড মা। রুদ্রের দাদি উল্লাসে বলেন, দেখতে হবে না কার নাচবো। রুদ্র হেসে বলে, একদম, দাদাকে একবার বাড়ি থেকে তুলে নিতে এসেছিল, আর তুমি দা নিয়ে কি দৌড়ানিটাই না দিলে। এরশাদুল চৌধুরী রুদ্রকে উদ্দেশ্য করে বলে, ফারহানকে একদিনও দাওয়াত দিও, যেমন ভাবতাম অতটাও খারাপ না। রুদ্র মাথা নাড়ায়। সবাই বেশ অনেকক্ষণ আড্ডা দেয়। এর মধ্যে বাড়ির বউরা চলে যায় রান্নাঘরে। রাতের রান্না সেরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নেয়। মেঘ বসে আছে পড়ার টেবিলে, মুখটা ভোঁতা করে। রুদ্র বিছানায় ল্যাপটপ নিয়ে বসে গম্ভীর কণ্ঠে বলে, আমি সবসময় টপার হয়েছে, আর আমার বউ হয়ে ফেল্টেজ হলে আমার মান সম্মান কোথায় যাবে। মেঘ মুখটা ছোট করে বলে, প্লিজ কাল থেকে পড়বো। রুদ্র কড়া চোখে তাকিয়ে বলে, কালকে শাহানের বিয়েতে যাব, পরের কয়েকদিন এমনি পড়ালেখা অফ থাকবে, চুপচাপ পড়ো। মেঘ মুখ ভেঙছে পড়তে থাকে। পিহু বেশ কষ্টে ফারহানের নাম্বার জোগাড় করেছে। আগে ফেসবুকে ফেক আইডি দিয়ে সব সময় মেসেজ দিতই, তবে কোনো রিপ্লাই পেত না। দেখে ভাবলো হয়তো দেখেই না, তাই আর মেসেজ দেয় না। সেই আইডি আর চালায় না বহুদিন। পড়ার টেবিলে বসে ফারহানের নাম্বার ডায়াল করে ভাবছে কল দেবে কিনা। ভাবতে ভাবতে কল দিয়েই পারে। কয়েকবার রিং হতেই রিসিভ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি পিহু। নাম্বার কোথায় পেলে? ম্যাজিক করে এনেছি। ফারহান কিছুটা বিরক্ত হয়ে বলে, কি বলবে বলো। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। কি করেন? কিছু না। পিহু এমন সোজা সাপটার জবাবে কিছুটা রেগে বলে, আজও আমাকেও জিজ্ঞেস করেন? প্রয়োজন নেই। আর কিছু বলবে? নয়তো কল রাখছি। কথাটা পিহুর ইগোতে লাগে। নিজেই ধুম করে কল কেটে দেয়। নাম্বারে মেসেজ পাঠায় মিস্টার ফালতু, তবে কোনো রিপ্লাই আসে না। নিজেই নিজেকে বিরক্ত হয়ে বলে, ভাবটা কি নিজেকে? আমি লাগে পাগল তার জন্য। তবে আমি তো আসলেই পাগল। মোর ভাল লাগে না ছাতার মাথা। তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলে দেয়, দেখে সাদ দাঁড়িয়ে। প্রিয় ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি চাই? সাদ তপ্ত শ্বাস ছেড়ে বলে, তোর বান্ধবী আমাকে ব্লক মেরেছে, রেগে আছে খুব, একটু হেল্প কর না বোন। পিহু দরজা ছেড়ে চেয়ারে বসতে বসতে বলে, নিজের জেদ নিজেই সামলাও। সাদ বিছানায় বসে আফসোসের সুরে বলে, পারছি না দেখি তো তোর কাছে আসলাম। তাহলে অন্য জেদদের সাথে কথা বলো। তোমার কি আর একটা দুইটা? আর কেউ নেই? পিহু অবাক হওয়ার ভঙ্গিতে বলে, সিরিয়াসলি? আমি কি ঠিক শুনলাম? মজা করছি না পিহু। পিহু সাদের দিকে তাকায়। বেচারা বেশ সিরিয়াস। আর একটু বাজিয়ে দেখতে বলে, তো এখন চান্সে অন্য মেয়ে পটাও। দূর বাল, আর কাউকে ভালো লাগে না। তুই কি ঠিক করে দিবি? আমার ভালো লাগছে না, ঘুম আসছে না। পিহু মিটমিটিয়ে হাসে। প্লে বয় তাহলে লয়াল হয়ে যাচ্ছে। সুমনার নাম্বারে কল দেয়। 2 বার কল কেটে যেতে যেতে তৃতীয়বারের সময় কল ধরে। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি রে, ডিস্টার্ব করছিস কেন? আমি ঘুমাবো। এই শালি, আমার ভাইয়ের ঘুম হারাম করে তুই ঘুমাচ্ছিস? ওঠ এক্ষুনি। কি হয়েছে? তুই বল, তোদের কি হয়েছে? ব্লক কেন করেছিস? তোর ভাইকে জিগা, সপ্তাহে 3 দিন সে ব্লক মেরেই রাখে। সাত পাশ থেকে ফুস করে বলে, আর বাকি 4 দিন যায়, তুমি মারো। সুমনা সাদকে ইগনোর করে বলে, এই পিহু, এই গরুর হাম্বা হাম্বা শোনাতে কল দিয়েছিস? সাদ রেগে বলে, আমারও এত শখ নেই ছাগলের মামা শোনার। এদের ঝগড়া দেখে পিহু চিল্লিয়ে ওঠে, চুপ। এই ভাইয়া, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হও। আর তুই এক্ষুনি ব্লক খুলে নিজের গরু সামলা। বলেই কল কেটে দরজা লাগিয়ে দেয়। মাত্র 8 দিনের রিলেশনে 7 দিনই ব্লক আনব্লক শুরু। বাপরে, মাথা নষ্ট করে দিত আরেকটু হলে। রাত 12টা। সামিরা রুদ্র ছাদে দাঁড়িয়ে আছে। মূলত সামিয়াই রুদ্রকে মেসেজ দিয়ে আসতে বলেছে। রুদ্র সামিয়াকে জিজ্ঞেস করে, কিরে এত রাতে ছাদে কেন ডেকেছিস? কোনো সমস্যা? কেউ ডিস্টার্ব করে? সামিয়া সাহস জুগিয়ে বলে,
না ভাইয়া। রুদ্র 2 হাত ভাঁজ করে কপাল কুঁচকে বলে, তা কেন ডেকেছিস? সামিয়া মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলে, রুদ্র ভাই একটা জিনিস চাইবো, দিবে? রুদ্র শান্তভাবেই জিজ্ঞেস করে, কি? সামিয়া ধমকে বলে ফেলে, তোমাকে। রুদ্র চমকিত চোখে তাকায়। কিসব বলছিস? মাথা ঠিক আছে তোর? সামিয়া মাথা তুলে রুদ্রের চোখে চোখ রাখে, সামিয়ার চোখে পানি। আমি তোমাকে ভালোবাসি রুদ্র ভাই, সে ছোট থেকে তোমাকে ভালোবাসি। আমি সত্যি মেঘকে তোমার পাশে সহ্য করতে পারছি না। আমি নিজেকে সামলাতে চেয়েছি, তবে পারিনি। আমি মেঘের থেকেও বেশি ভালোবাসবো তোমায়। তুমিও তো আমায় ভালোবাসো, তাই না? তাই জন্য তো সবসময় গিফট দিতে, আগলে রাখতে। মাঝে কি থেকে কি হয়ে গেল, এসব বাদ দিয়ে তুমি আমার হয়ে যাও না রুদ্র ভাই। মুহূর্তেই ঠাস শব্দে নিস্তব্ধ ছাদ আরও নিস্তব্ধ হয়ে পড়ে। সামিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। রুদ্র বাজ কণ্ঠে বলে, আজ অবধি তোকে আর পিহুকে 2 চোখে দেখিনি। পিহুর জন্য যা আনতাম তা তোর জন্য আনতাম, নিজের বোন ভেবে আগলে রাখতাম। সেসবকে তুই অন্যদিকে নিয়ে যাবে জানলে তখনই দেওয়া বন্ধ করে দিতাম। হুশ করে শ্বাস ছেড়ে বলে, চান্স দিলাম, নিজেকে শুধরে নে। সামনে আরও লাইফ পড়ে আছে। আর মেঘ আমার ওয়াইফ, সে ছাড়া দ্বিতীয় কোনো নারীর জায়গা নেই আমার জীবনে। বলেই ছাদ থেকে ধূপধাপ পায়ে নেমে যায়। এদিকে সামিয়া নিচে বসে পড়ে, কাঁদছে ভীষণ। কাঁদতে কাঁদতেই বলে, আমিও তো তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা চিন্তাও করতে পারিনি। তোমাকে ভালোবেসে বেহায়ও হয়ে গেলাম। কি করব আমি এখন? ঘরে আসতেই দেখে মেঘ টেবিলেই ঘুমিয়ে গেছে। দরজা লাগিয়ে এগিয়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায়, নিজেও পাশে শুয়ে মেঘের কপালে ঠোঁট ছোঁয়ায়। ভালোবাসি ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি। মেঘ ঘুমের মধ্যেই পেয়ে নড়ে চড়ে রুদ্রের সাথে আরও মিশে যায়। রুদ্র এই প্রথম তাকে ভালোবাসি বলল, আর সে শুনলই না। বেচারি রুদ্র সেদিন অর্ধেক রাত মেঘকে দেখতে দেখতে কাটিয়ে দেয়। বিকাল 4টা। রুদ্র আর সাদ কাঁচা হলুদ পাঞ্জাবি গায়ে নিচে সোফায় বসে আছে বিরক্তি নিয়ে। উপরে মেঘরা রেডি হচ্ছে। একটু পরেই সায়ানের গায়ে হলুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, তবে এদের শেষই হচ্ছে না। রুদ্র বিরক্ত হয়ে পড়ে। এই সাজগোজ বের করছে কোন চালায়? এর পাইলে একদম। সাদ পাশ থেকে বলে, কেউ কি জেনে শুনে নিজের বিপদ ডেকে আনে? শালা না, শালিরাই বের করছে। কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা নিচে নামে। রুদ্রর চোখ যেন অনায়াসে গিয়ে থামে তার বউয়ের ওপর। হলুদ শাড়ি নিখাত ভাঙানি স্টাইলে পরা, কোমরে সুন্দর একটা বিছা লাগানো, চুল ফ্রেঞ্চ বেনি করে পাম্প করে বাঁধা, গা কোমর কোমর ছাড়িয়ে আরও নিচে নেমে এসেছে। কানে কপালে ও হাতে গোলাপ ফুলের গহনা, যদিও আসল নয় তবুও তার সাথে এমনভাবে বানিয়েছে যে আসল নকলের পার্থক্য খুঁজতে আসবে না কেউ। মুখে হালকা মেকআপ, ঠোঁটে কড়া খয়েরি লিপস্টিক। পিহু সামিয়াও সেম সাজেই, তবে রুদ্রর চোখ তখন শুধু মেঘের দিকে। সে যেন নতুন করে তাকে আবিষ্কার করছে, একজন নারী যাকে সে প্রতিদিন দেখে, তবু প্রতিটি মুহূর্তে নতুন রূপে চেনে। বউ তার কাছে শুধু ভালোবাসার মানুষ নয়, তার প্রতিটি উপস্থিতি যেন নিজের ভেতরের কোনো গভীর জায়গায় গিয়ে স্পর্শ করে। রুদ্র মনে মনে আওড়ায়, এই নারী আমার, আর আমি তার প্রতিটি রূপে হারিয়ে যেতে চাই। সারা জীবন নিজের কাছে রেখে তার নতুন নতুন রূপে নিজেকে ধ্বংস করতে চাই। রুদ্রকে এভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ ডেকে উঠল, ও ভাইয়া, যাবে না নাকি? সাদের ডাকে ধ্যান ভাঙে। রুদ্র নিজেকে সামনে নেয়। মেঘ খুশি মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কেমন লাগছে? রুদ্র বুকে হাত রেখে হাসকি স্বরে বলল, আমার সাহেবা লাগছে। মেঘ এক হাতে মুখ ঢেকে হেসে উঠল। তারপর বাড়ির বড়দের বলে গাড়ির দিকে এগোতে লাগলো। রুদ্র মাথা চুলকে তাকিয়ে পিছু পিছু বেরিয়ে পড়ল। হঠাৎ নজরে গেল মেঘের এক হাতে ফুলের গহনা নেই দেখে। ভ্রু কুচকে বলল, এই হাতেরটা কোথায়? মেঘ আফসোস করে বলল, আর বলিয়েন না, পড়তে গিয়ে ছিঁড়ে গেছে। রুদ্র কিছু একটা ভেবে গাড়ির চাবি সাদের হাতে দিয়ে বলল, তুই ওদের নিয়ে যা, আমি মেঘকে নিয়ে আসছি। সাদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, সবাই তো একসাথে যেতে পারবে। পিহু থামিয়ে বলল, আরে গাধা, বোঝো না, একান্ত সময় কাটাতে চাচ্ছে, চল আসো তো।
বলেই সবাই গাড়িতে উঠে রওনা দিল। মেঘ রুদ্রকে জিজ্ঞেস করল, আমরা যাবো না? রুদ্র বলল, হ্যাঁ যাব, দাঁড়াও গাড়ি বের করে আসে। রুদ্র বাইক নিয়ে এসে মেঘকে নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই পরিচিত এক ফুলের দোকানের সামনে বাইক থামালো। মেঘ আশপাশ তাকিয়ে বলল, এখানে কেন? রুদ্র মেঘের হাত ধরে দোকানের ভেতর নিয়ে যায়। সেই একই ডিজাইনের ফুলের একজোড়া বালা বানিয়ে দিতে বলল। কিছুক্ষণ পর ছেলেটি বালা বানিয়ে নিয়ে এলো। মেঘ অবাক হয়ে দেখছিল, এজন্যই ওদের সঙ্গে যায়নি বিষয়টা তার বেশ মনে ধরে। দোকানদার জিজ্ঞেস করল। রুদ্র বলল, এখনই পড়বে। রুদ্রের কথায় দোকানদার হাত বাড়িয়ে বালা মেঘের হাতে পরিয়ে দিতে গেলেই রুদ্র ধমক দিয়ে বলল, স্টপ। ছেলেটি থতমত খেয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র চোখ লাল করে ছেলেটির হাত থেকে ফুল নিয়ে টাকা দিয়ে মেঘকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউকে টাচ করার সাহস দ্বিতীয়বার দেখাবে না। বাইকের সামনে এসে মেঘের হাতে থাকা পুরনো বালা খুলে ফেললো। সযত্নে নিজের হাতেই নতুন বালা জোড়া লাগিয়ে দিল। মেঘ মুচকি হেসে রুদ্রের এই যত্ন দেখে ভাবলো, এমন কেয়ারিং স্বামী তো সবাই চায়। মনে মনে বারবার মাশাল্লাহ বলল যেন তাদের নজর না লাগে। দুই হাত নাকের সামনে এনে চোখ বন্ধ করেই ফুলের ঘ্রাণ নিল। এটা আসল ফুল। রুদ্র বাইকে উঠতে গেলে মেঘ তাকে থামিয়ে দেয়। রুদ্র ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি হলো? হাতের ইশারা করে রাস্তার অন্য পাশের ফুচকার স্টল দেখালো। রুদ্র বলে, এখানে এসব পচা পানি খাবে? মেঘ নাক ফুলিয়ে বলে, এগুলো তো মোটেও পচা পানি না। রুদ্র বাইক সাইড করে মেঘের হাত ধরে রাস্তা পার করল। ফুচকার দোকানে ভিড় দেখে মেঘকে পাশের কয়েকজন মেয়ের পাশে দাঁড় করিয়ে নিয়ে যায় আনতে। মেঘ আশপাশ ঘুরে দেখতে লাগলো। হঠাৎ পাশের মেয়েদের দিকে নজর গেলে ভ্রু কুচকে তাদের নজর অনুসরণ করে ফুচকার দোকানের দিকে তাকালো। মেয়েগুলো ওদিকে তাকিয়ে ফুসফুস ফুসফুস করছে। মেঘ ওদের কথা শোনার জন্য এদিক সেদিক করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এক মেয়ে বলে, আরেকজন বলে। মেয়েদের কথাবার্তা শুনে মেঘের চোয়াল শক্ত হয়ে গেল। কটমট করে একবার তাদের দিকে আর একবার রুদ্রের দিকে তাকালো। মাস্ক পরা রুদ্রের চোখে কালো চশমা, মুখ তো দেখাই যাচ্ছিল না, তবু এই মেয়েগুলো নজর দিচ্ছে। মেঘ রাগে ফুসফুস করছে, কিছু করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই রুদ্র মেঘের কাছে এসে ফুচকার প্লেট এগিয়ে দিয়ে বলল, বাপরে, মাত্র 50 টাকার ফুচকার জন্য এতক্ষণ দাঁড়াতে হলো? মেঘ প্লেট হাতে নিয়ে একটার পর একটা মুখে দিচ্ছে আর জিদের ঠালা চাবাচ্ছে, কারণ পেছনের মেয়েগুলো রুদ্রকে সামনে থেকে দেখে আরও ঢং ঢং শুরু করেছে। মেঘ একটা ফুচকা রুদ্রের মুখে দিতে গিয়েও আবার পিছিয়ে নেয়। এখন মাস্ক খুললে শালীরা আরও নজর দিবে ভেবে। খাওয়ার পর প্লেটটা দিতে গেলে রুদ্র এসে নিয়ে গেল। এদিকে ছ্যাঁচড়াগুলো এখনও সেখানে দাঁড়িয়ে আছে। রুদ্র টাকা মিটিয়ে মেঘকে নিয়ে যেতে চাইল, কিন্তু মেঘ আবারও থেমে গেল। রুদ্র আবারও জিজ্ঞেস করল, কি হলো? মিষ্টি এক হাসি দিয়ে মেঘ বলল, কাপড় পিক তুলবো প্লিজ। এদিকটা সুন্দর, এখানে একটা তুলবো প্লিজ। মেঘের আবদার শুনে রুদ্র বলল, এখানে কে তুলবে? চলো শানের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো তুলো। মেঘ রুদ্রর হাত ছাড়িয়ে বলল, আরে তুলবার মানুষের অভাব নাকি, আসেন আসেন। বলতেই ওই মেয়েদের কাছে গিয়ে ঢং করে বলল, আপু, আমাদের একটা কাপড় পিক তুলতে পারবেন? মেয়েটি ভ্রু কুচকে প্রশ্ন করে। মেঘ হেসে বলে, হ্যাঁ, আর বলিয়েন না আপু, আমার হাজবেন্ডটা অনেক রোমান্টিক। আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের ছবি সে তুলে রাখে, যেমন ধরো বিছানা থেকে শুরু করে। রুদ্র পাশেই মেঘের কথায় হালকা কেসে ওঠে আর মেয়েগুলোর চোখে প্রায় বেরিয়ে আসার উপক্রম। মেঘ আবার বলল, এখন সে চাচ্ছে এই মুহূর্তটা ক্যাপচার করতে, প্লিজ একটু হেল্প করুন। একজন মেয়ে থমথমে হয়ে বলল। মেঘ মোবাইল বের করে দিয়ে রুদ্রকে নিয়ে একপাশে দাঁড়ালো। রুদ্র মাস্ক খুলে মেঘের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে হেসে তার দিকে তাকায়। মেঘ হেসে সামনের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে কয়েকটা ছবি তুলে নিল। মেয়েটি মোবাইল দিতেই মেঘ এগিয়ে নিয়ে নিল, সাথে কবিতার সুরে বলল, থাকিলে শরম, অন্যের জামাইয়ের দিকে তাকানোর আগেই হয়ে যাবে লজ্জায় গাল গরম। তাও যদি না হয় শরম, আমার সুন্দর হাত দিয়ে থাপ্পড়ের শক্ত গালকেও করে দিব নরম। বলেই রুদ্রের হাত ধরে বলল, চলুন। এদিকে রুদ্র তাজ্জব হয়ে গেল। মনে মনে তার বউ জেলাসি থেকে এমনটা করেছে বেশ অবাক সে।
কিছু কিভাবে মুহূর্তের কবিতা বানিয়ে ফেললো, বাহ কি ট্যালেন্ট। হেসে আলতো করে মেঘের হাত ধরে রাস্তা পার করে বাইকে উঠে রওনা দিল। আজকের দিনটা বেশ ফুরফুরে লাগছে। পিহুরা মাত্রই এসেছে, সায়ান এগিয়ে এসে তাদের ভেতরে নিয়ে যায়। রুদ্রের কথা জিজ্ঞাসা করলে বলে আসছে। সায়ান তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সায়ানের মা আফসানা বেগম হাসি মুখে পিহু সামিয়ার সাথে গল্প জোড়েন। কিছুক্ষণ কথাবার্তার মাঝেই হঠাৎ পিহুর চোখ চলে যায় বাড়ির দ্বিতীয় তলার বারান্দার দিকে। মুহূর্তেই তার চোখ বড় বড় হয়ে যায়, মুখ খানিকটা হা হয়ে যায়। ফারহান, সে সেখানে দাঁড়িয়ে মোবাইলে কিছু টাইপ করছে। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে সাদা প্যান্টে বেশ নজর কাড়া লাগছে, কিন্তু উনি এখানে কি করছে? পিহুর হঠাৎ শুকনো কাশি উঠে আসে, যেন কাশিটা বিনা নোটিশেই এসে আক্রমণ করেছে। কাশতে কাশতে বেচারির অবস্থা খারাপ হয়ে যায়। সামিয়া আর আফসানা বেগম দুজন মিলে তার পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাও কাশি থামছে না। চিন্তিত হয়ে সামিয়া দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, দাঁড়াও আপু, আমি পানি নিয়ে আসছি। সে হন্তদন্ত হয়ে ভেতরে চলে যায় পানি আনতে। এদিকে ফারহানেরও নজর পড়ে পিহুর দিকে। তাকে এভাবে কাশতে দেখে কপাল কুঁচকে যায়। ঠিক তখন পাশ দিয়ে এক ওয়েটার জুস হাতে নিয়ে যাচ্ছিল। পিহুর কাশি দেখে সে তাড়াতাড়ি একটা গ্লাস এগিয়ে দেয়। ঠান্ডা জুস গলা ভেজাতেই কাশি থেমে আসে। পিহু স্বস্তি নিয়ে আবার চোখ তুলে বারান্দার দিকে তাকায়, কিন্তু সেখানে ফারহান নেই। সে থমকে যায়। তবে কি ভুল দেখেছিল? মনের ভুলই হবে। সামিয়া হাতে এক গ্লাস পানি নিয়ে তাড়াহুড়ো করে হাঁটছে। শাড়ি পরায় স্বাভাবিকভাবে হাঁটতেও কষ্ট হচ্ছে। এক হাতে শাড়ি সামনে নিচের দিকে তাকিয়ে দ্রুত পা ফেলছে। ঠিক দরজা পেরোতে যাবে এমন সময় সামনের দিক থেকে কেউ তাড়াহুড়ো করে ঢুকছে। দুজনের কেউ কাউকে খেয়াল না করায় ধাক্কা লেগে যায়। সামিয়ার মাথা গিয়ে লাগে সামনের ব্যক্তির বুকে, যার ফলে লোকটা হঠাৎই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। গ্লাসের পানি পুরোটা তার গায়ে পড়ে। সামিয়া দুপা পিছিয়ে সামলাতে গিয়ে গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়। ভাঙা কাচের কিছু টুকরো গায়ে লাগতেই সামিয়া আহ বলে চিৎকার করে ওঠে। রাফান চমকে উঠে দ্রুত বলে, আই এম সরি, আসলে তাড়াহুড়োয় দেখিনি, লাগেনি তো? নিচে তাকাতেই দেখে সামিয়ার পা থেকে রক্ত বের হচ্ছে। ভরকে গিয়ে সে দ্রুত সামিয়ার হাত ধরে পাশের দোকানে বসিয়ে দেয়। একজন কাজের লোককে জায়গাটা পরিষ্কার করতে বলে নিজে ছুটে যায় ওপরে। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এসে সামিয়ার সামনে মেঝেতে বসতে বসতে বলে, আই এম এক্সট্রিমলি সরি। যেই পায়ে হাত দিতে যাবে সামিয়ার সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিয়ে অস্বস্তি নিয়ে বলে, না না ভাইয়া, পায়ে হাত দিবেন না। হোয়াই? রাফান তাকায় সামিয়ার দিকে। সামিয়াও তাকিয়েছিল তার দিকেই। চোখে চোখ পড়তেই দুজনের মুহূর্তের জন্য থেমে যায়। মুগ্ধতা নিয়ে তাকিয়ে নাকি পরিচিত মনে হচ্ছে বলে তাকিয়ে বোঝাই যাচ্ছে না। সামিয়া একটু ভেবে বলে, আপনি রাফান ভাইয়া না, প্রিন্সিপাল আঙ্কেলের ছেলে? হ্যাঁ, আর তুই সামিয়া, রাইট? সামিয়া মাথা নেড়ে হালকা হাসি দেয়। রাফান মুচকি হেসে বলে, বাহ, অনেক বড় হয়ে গেছো। আগে তো খেলায় হারলে এমন কান্নাকাটি করতে। আগের কথা তোলায় সামিয়া বেশ লজ্জা পেয়ে যায়। রাফান ফের পায়ে হাত দিতে গেলে সামিয়া বলে, ভাইয়া আমি নিজেই করে নেব। পা পরিষ্কার করতে করতে রাফান হেসে বলে, এত ফর্মালিটি করতে হবে না, শাড়ি পরে নিজে করতে পারবে নাকি? আর ভুল যেহেতু আমার, ঠিক করাও আমার দায়িত্ব। সে কটন দিয়ে পরিষ্কার করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ক্ষত তেমন গভীর নয়। সামিয়া চুপচাপ রাফানের কাজ দেখছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ে রাফানের বুকে। চোখ বড় বড় হয়ে যায়, হাত চলে যায় ঠোঁটে। রাফান উঠে দাঁড়িয়ে সামিয়াকে রেস্ট নিতে বলে চলে যেতে উদ্যত হয়, কিন্তু সামিয়া তাড়াতাড়ি উঠে তার পথ আটকে দেয়। নিজের শাড়ির আঁচল দিয়ে রাফানের বাম দিকের বুকে যেখানে লিপস্টিকের দাগ লেগেছে সেখানে ঘষতে শুরু করে। অপ্রত্যাশিত স্পর্শে রাফান থমকে যায়। বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। সামিয়া একেবারে কাছে দাঁড়িয়ে দাগ মুছতে মুছতে বলে, সরি, তখন হয়তো আমার ঠোঁট থেকে লিপস্টিক লেগে গিয়েছিল। রাফানের কোনো উত্তর না পেয়ে সামিয়া মাথা তুলে তার দিকে তাকায়। চোখে চোখ পড়তেই সে থমকে যায়। মুহূর্তে বুঝতে পারে সে কি করেছে, সরে দাঁড়ায়। রাফান নিজেকে সামনে নিয়ে বলে, সমস্যা নেই, চেঞ্জ করে নেব। বলেই সে ওপরের দিকে চলে যায়। সামিয়া খানিকটা লজ্জা পেয়ে দ্রুত বেরিয়ে যায়। পিহুর কাছে গিয়ে বসতেই পিহু জিজ্ঞেস করে, কোন ছিল এতক্ষণ? প্রশ্নে চমকে গিয়ে সামিরা মনে করে সে তো পানি আনতে গিয়েছিল। আবারও উঠতে উঠতে বলে, শিট, ভুলে গেছি, দাঁড়া। পিহু হাত
টেনে বসিয়ে দেয়। খেয়েছি আমি, লাগবে না, বসো। এর মধ্যে রুদ্ররাও চলে আসে। রুদ্র নতুন বউ নিয়ে এসেছে শুনে সায়ানের পরিবারের সবাই হাজির হয়। রুদ্র একে একে সবার সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেয়। মেঘকে পিহুদের কাছে রেখে রুদ্র তার বন্ধুদের দিকে চলে যায়। মেঘ বসতে বসতে হঠাৎ সামিয়ার পায়ের দিকে তাকিয়ে চমকে বলে, আপু পাই কি হয়েছে? মেঘের প্রশ্ন শুনে পিহুও তাকায় এবং সেও প্রশ্ন করে। সামিয়া শান্ত স্বরে বলে, একটু কেটে গেছে। পিহু তৎক্ষণাৎ বলে, বেশি কেটেছে? ব্যথা করছে? চলো বাসায় চলে যাই, এই অবস্থায় থাকতে হবে না। সামিয়া তাকে আশ্বস্ত করে বলে, আরে না, তেমন কিছু না, হালকা কেটেছে। ঠিক তখনই সুমনার গলা শোনা যায়। গেটের দিকে তাকাতেই দেখা যায় সুমনা আর রিক আসছে। শালা, তোর জন্য হয়েছে বেয়াদব, 10 টাকার ঝালমুড়ি খাওয়া যেত। রিক মুখটা ভোতা করে রেখেছে। তাদের দেখে পিহু আর মেঘ এগিয়ে যায়। কিরে, এত দেরি হলো কেন? সুমনা ফুঁসে উঠে বলে, এই খবিসের জন্য আমার 10 টাকাও গেল, দেরিও হলো। রিক তেতে উঠে জবাব দেয়, তুই টাকার বেলায় তো কিপটা প্রোম্যাক্স, খাওয়া দাওয়াতেও একটু কিপটামি করিস না কেন? মেঘ ধমকে সুরে বলে, এই এটা বিয়ে বাড়ি, বাচ্চাদের মতো ঝগড়া বাদ দে, কি হয়েছে ঠিকঠাক বল। সুমনা বিরক্তি নিয়ে বলে, আমি আধ ঘন্টা ধরে তর্ক করে 70 টাকার ভাড়া 40 টাকায় নামিয়েছি। অর্ধেক রাস্তা আসতে এই আপদ এসে রিক্সা থামিয়ে উঠে পড়ে। এখানে এসে ড্রাইভার 50 টাকার কম আনছেই না, সে নাকি দুজনকে নিয়ে এসেছে। পিহু আর মেঘ কথা না বাড়িয়ে সুমনাকে টেনে স্টেজের দিকে নিয়ে যায়। তারা আগের জায়গাতেই বসে। রিক চলে যায় রুদ্রদের কাছে। হঠাৎ একদল মেয়ে এসে মেঘদের ঘিরে ফেলে। তাদের মধ্যে এক মিষ্টি দেখতে মেয়ে হাসি দিয়ে বলে, হাই আপুরা, আমি সায়ন ভাইয়া ছোট বোন। মেঘরা তার সঙ্গে পরিচিত হয়। মেয়েটি ভীষণ মিশুক, সঙ্গে সঙ্গেই বলে, চলো এখন আমাদের সাথে, আমরা সবাই এখন বইয়ের বাড়ি যাচ্ছি হলুদ নিয়ে। পিহুরা উঠে তাদের সঙ্গে যায়। কিছু দূর যেতেই হঠাৎ সাদ এসে পথ আটকে দাঁড়ায়। সাদকে দেখে সুমনা মুখ ভ্যাংচায় আর সাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেঘকে বলে, ভাবি, এই মিনি হাতিটাকে আমি নিয়ে যাচ্ছি, তোমার জন্য ভাইয়া অপেক্ষা করছে। আর পিহু, সামিরা, তোরা সায়ানের কাজিনদের সঙ্গে চলে আসিস। বলেই সুমনাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায় সাদ। সুমনা মোচড়ামুচড়ি শুরু করে অন্য হাতে রাখা আইসক্রিম তার দিকে এগিয়ে দিতেই চুপ হয়ে যায়। তা দেখে সাদ হতাশার শ্বাস ছাড়ে। একে কেউ খাবার দিলে অনায়াসেই তুলে নিয়ে যেতে পারবে। গাড়িতে বসতেই সে আইসক্রিম খেতে শুরু করে। সাদ বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সুমনাকে। এমনিতেই গরুমরু শাড়িতে যেন আরও গোলগাল লাগছে। তার চোখ চলে যায় সুমনার ঠোঁটের দিকে। চারপাশে হালকা হালকা আইসক্রিম লেগে আছে। খেতে খেতে সুমনা কপট রাগ দেখিয়ে বলে, সমস্যা কি আপনার? আমাকে এখানে এনেছেন কেন? অপরিচিত মানুষের সঙ্গে আমি যাই না। সাদ শান্ত গলায় জবাব দেয়, তো অপরিচিত লোকদের দেওয়া আইসক্রিম খাচ্ছ কেন? না খেলে গলে যেত, খাবার নষ্ট করি না আমি। হঠাৎ সাদ একদম তার মুখের কাছে চলে আসে। খাওয়া থেমে যায় সুমনার। চোখ তুলে তাকাতেই দেখে সাদের মুখ খুব কাছে, চোখে মুখে যেন অন্য কিছু লেখা। সুমনা ভাবে সে হয়তো আইসক্রিম চাইবে, তাই এগিয়ে বলে, খাবে? সাদ হাসকি স্বরে ফিসফিসিয়ে বলে, তবে আইসক্রিম না, অন্য কিছু। তার ঠোঁটের দিকে সাদকে এগিয়ে আসতে দেখে সুমনার বুক ধরফর করে ওঠে। দ্রুত শ্বাস দ্রুত হয়ে যায়। নিজেকে সরিয়ে একদম শিরের সঙ্গে ঠেসে বসে। সাদ, সাদ, কি করছো? সাদ অনুরোধের সুরে বলে, প্লিজ শুধু একবার। সুমনার শরীর শিউরে ওঠে। অনুভূতিগুলো যেন ভেতরে থেকে ধাক্কা দিচ্ছে। তবুও নিজেকে সামলে মাথা নিচু করে বলে, প্লিজ না, বিয়ের আগে না। সাদ আরও কোমল স্বরে বলে, ওয়ান কিস অনলি। সুমনা মাথা নাড়িয়ে অস্বীকার করলে সাদ নিজেকে নিয়ন্ত্রণ করে জোরে ফু দিয়ে শ্বাস ছাড়ে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। সুমনা লজ্জায় চুপসে যায়। সাদের দিকে ফিরেও তাকায় না। আর চোখে বারবার তাকাতে তাকাতে সাদ ভাবে এই প্রথম সে সুমনাকে লজ্জা পেতে দেখল। যে মেয়েটি সারাক্ষণ বাচ্চামি করে, লজ্জা এসে যে তাকে এত সুন্দর বানিয়েছে। এদিকে 2টা গাড়ি ফিল আপ হয়ে গেছে। সবাই উঠে পড়েছে। পিহু বেচারি জায়গা পায়নি। সেটা দেখে সামিয়া নেমে আসতে চাইলে সায়ানের এক কাজিন, যার সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, তাকে আটকে দিয়ে বলে, তুই থাক পিহু,
ওই পেছনের কালো গাড়িটা দেখছো, ওটাতেই উঠে বসো। ওটা করেই ভাইয়া যাবে, তুমি বরং ভাইয়ার সাথেই যাও। পিহু মাথা নেড়ে সেই গাড়ির পেছনের সিটে চলে যায়। অন্য গাড়িগুলো একে একে চলে যায়। সে মন খারাপ করে একা একা বসে ভাবছে, এই কোন ভাইয়া ফাইয়া শালা এখনো আসে না কেন। হঠাৎ দরজা খোলার শব্দে তাকিয়ে দেখে ড্রাইভিং সিটে ফারহান বসেছে। তখনকার মতো এখনো ভুল দেখছে না তো, কিন্তু তাই বলে এত কাছে দেখে যেন ভূত। সাথে সাথে চিল্লিয়ে ওঠে, আম্মু ভূত। তার মেয়েরই চিৎকারে ফারহান চমকে পেছনে তাকায়, তারপর তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে। এই কি হয়েছে, ভাবে চিল্লাচ্ছ কেন? মানুষ দেখলে উল্টা ভাববে। মুখ চেপে ধরায় পিহু চোখ বড় বড় করে তাকায়। স্পর্শে তো মানুষই মনে হচ্ছে। কনফিউজড হয়ে সে ফারহানের হাতে একটা জোরে চিমটি কাটে। আউচ! ফারহান সাথে সাথে হাত সরিয়ে নেয়। তোমার মাথায় সমস্যা নাকি? পিহু অবাক হয়ে বলে, মানে আপনি সত্যি? কি সত্যি মিথ্যা? আপনি এখানে কি করছেন? নিজের গাড়িতে বসে কেউ এমন প্রশ্ন করলে কেমন লাগে ভেবে ফারহান বলে, আমার গাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? পিহু ভ্রু কুচকে বলে, কিন্তু সায়ন ভাইয়ের বিয়েতে আপনি কি করছেন? আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি হিরো আলম থাকবে? আর তুমি আমার গাড়িতে কি করছো? ওই গাড়িতে জায়গা হয়নি, তাই ফাহিমা আপু বলল এটাতে যেতে, কিন্তু এটা যে আপনার জানতাম না। পরক্ষণেই পিহুর মুখে খুশি খুশি ভাব। তবে ভালোই হলো, কিন্তু আপনি সায়ন ভাইয়ার ভাই এটা তো জানতাম না। ওই ফাহিমা আপু কি আপনার বোন? নাম তো একরকম। এত প্রশ্ন শুনে ফারহান ধমকে বলে, স্টপ! আমার সাথে যেতে হলে চুপচাপ যাবে, না হলে এখানেই রেখে চলে যাব। ফারহানের কথার সাথে সাথে পিহু ঠোঁটে আঙুল চেপে দেয়। লুকিং গ্লাসে সেটা দেখে ফারহানের হাসি পায়, কিন্তু নিজেকে সামনে বলে, আমাকে কি ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। পিহু বাধ্য মেয়ের মতো সামনে গিয়ে সিট বেল্ট লাগিয়ে নেয়। রুদ্র মেয়েকে নিয়ে বাইকে করে এসেছে। গাড়ি পার্ক করে গেট দিয়ে ঢুকতে যাবে অমনি চোখ পড়ে ফারহানের গাড়ি এসেছে। থামতেই পিহু ফারহান বেরিয়ে আসে। মেঘকে দেখে পিহু তাদের কাছে চলে আসে। পিহুকে ফারহানের সাথে দেখে রুদ্র একটু রেগে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, এই তুই আমার বোনকে নিয়ে কোথায় গিয়েছিলে? হাতে সাহস কে দিয়েছে তোর? ফারহান বিরক্ত স্বরে জবাব দেয়, আমার খেয়ে দে কাজ নাই? তোর বোনকে নিয়ে ঘুরতে যাব? সবাই ফেলে এসেছে, তাই আমার সঙ্গে নিয়ে এসেছি। রুদ্র রেগে পিহুকে বলে, সামিয়া কোথায়? ওদের সাথে নাচতে বলেছিলাম, তোকে রেখে এসছে কোন আক্কেলে? পিহু দ্রুত বলে, ভাইয়া আপুর দোষ নেই, জায়গা হয়নি, তাই আমি ফারহান ভাইয়ার গাড়ি করে এসেছি। সামিয়া আপু আমার সঙ্গে আসতে চেয়েছিল। রুদ্র আর কিছু না বলে তাদের ভেতরে যেতে বলে। এগোতে নিয়ে সামনে ফারহান থাকায় মুখে বিরক্তি নিয়ে বলে, সামনে থেকে হাট। ফারহানও বিরক্তি নিয়ে সরে গিয়ে বলে, হাট। দুজন দুদিকে চলে যায়।